আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরু হোক বিশুদ্ধতায়। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না সাইবার অপরাধ। অপরাধীদের আগ্রাসন এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীও এ থেকে রেহাই পাচ্ছেন না। রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও। আর সাধারণ মানুষের বেলায় তো কথাই নেই। বিশেষজ্ঞদের অভিযোগ, প্রযুক্তির ব্যবহার বাড়লেও এসব রোধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। সাইবার অপরাধ নিয়ে নাজিব ফরাইজের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। অবাধ তথ্য ও প্রযুক্তির ব্যবহার দ্রুত ঘুচিয়ে মানুষকে মানুষের কাছে নিয়ে এসেছে, জীবনকে করেছে সহজ, তথ্য নির্ভর, আধুনিক। তবে এমন সুখের সঙ্গে এসেছে কিছু অসুখও, যার শিকার প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কোনো অ্যাকাউন্ট না থাকলেও সেখানে তার নামে তৈরি করা হয়েছে একাধিক ভুয়া অ্যাকাউন্ট, যেগুলো যুক্ত আছে অন্যান্য অ্যাকাউন্টের সঙ্গে। কেবল বর্তমান প্রধানমন্ত্রী নয়, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামেও ফেসবুকে আছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট, যেগুলোতে তাদের বিকৃত ও কুরুচিপূর্ণ ছবি পোস্ট করা হয়। এসব পেজে বিভ্রান্তিকর তথ্য ও অশ্লীল ছবিও ছাড়া হচ্ছে অহরহ। এসব দেখা প্রাথমিকভাবে যার দায়িত্ব, খোদ সেই তথ্যমন্ত্রী সাইবার অপরাধীদের কাছে অসহায়। তিনি জানালেন, ফেসবুকে তার নামে 5টি ভুয়া অ্যাকাউন্ট আছে, যেগুলো থেকে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। যে আমার মিথ্যা পরিচয় দিয়ে এখানে আমার নামে মিথ্যা কথাবার্তা এখানে লেখা হচ্ছে, এটা দুঃখজনক। এছাড়া সেলিব্রিটিরাও সাইবার অপরাধের শিকার হচ্ছেন অহরহ। তাদের নামেও ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের পাশাপাশি ছবি বিকৃত করা হচ্ছে। ইন্টারনেট জগতে এমন অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ এ নিয়ে কারো যেন কোনো উদ্বেগ নেই। প্রতিনিয়ত দেখি যে মেয়েদের ছবি নিয়ে কিভাবে বিকৃতভাবে ফেক আইডি করা হয় অথবা ইউজ করা হয়, এগুলো প্রচণ্ডভাবে হচ্ছে। যাদের দায়িত্ব এই সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার, তারা এই সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ নিয়ে ঘাটাঘাটি করতে নিষেধ করছে দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি। আবার সাইবার অপরাধ দমনে নিজেদের কার্যক্রম যথেষ্ট নয় বলে স্বীকারও করছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এটা ঘটবে না, এটা আশা করা যায় না, এবং সেটাকে কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে, এটাই হলো বিষয়। সেই ক্যাপাসিটি কান্ট্রিকে ডেভেলপ করতে হবে। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন, দেশের বাইরে থেকে এসব অপরাধ হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, তবে চেষ্টা চলছে। সাইবার ক্রাইমটাও আমাদের নতুনভাবে আবির্ভূত হয়েছে, আমরা আইনটাকেও শক্ত করেছি। আমরা আশা করছি যে এই অপরাধটাকেও আমরা খুব অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবো। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই যখন সাইবার জগতে নিরাপত্তাহীন, সেখানে সাধারণ মানুষের অবস্থান কি, সে প্রশ্ন আসে ঘুরে ফিরে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। মানিকগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলায় আহত হয়েছে পৌর মেয়র সহ 20 জন। সকালে বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্যাস কার্যালয় ঘেরাও কর্মসূচিতে এই হামলা চালানো হয়। হামলার প্রতিবাদে কাল মানিকগঞ্জ শহরে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে পৌরবাসী। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। গ্যাসের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ শহরের বিজয় মেলার মাঠে জড়ো হন কয়েক হাজার নারী পুরুষ। সেখান থেকে স্থানীয় গ্যাসের কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশি লাঠিচার্জ, টিয়ারশেল আর রাবার বুলেটে আহত হয় 20 জন। মানিকগঞ্জে গেল 2 মাস ধরে দেখা যায় গ্যাসের তীব্র সংকট। বাসাবাড়িতে গ্যাস না পেয়ে নানা কর্মসূচি পালন করে কোনো লাভ হয়নি। গ্যাস সংকটে চরম দুর্ভোগে বাসিন্দারা। গ্যাসের জন্য না দেখাইয়া পারি না খাইয়া দিন কাটাইতে আছি। গ্যাসের স্বল্পতা ছিল, কিন্তু এই যে 2 মাস ধরে একদম টোটাল গ্যাস নাই। গ্যাস বিলও দেই,
আবার সিলিন্ডার এটা আমার একটা বাড়তি খরচ না। গ্রাহকদের অভিযোগ, গ্যাস অফিসের কয়েক দুর্নীতিবাজ কর্মকর্তা টাকার বিনিময়ে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ করে যাচ্ছে। সবারতে গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু সিএনজি স্টেশনগুলোতে সারাক্ষণই গ্যাস পাওয়া যায়। সিএনজি স্টেশনগুলোতে তার প্রতিনিয়ত তার গাড়িতে গ্যাস দিচ্ছে, সেই ক্ষেত্রে কোনো সংকট নাই। সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরানোর সত্যতা পেয়েছে পুলিশ। দুটো গ্যাস স্টেশন থেকে দুটো কন্টেনার আমরা আটক করি এবং একটা কন্টেনারবাহী গাড়িতে 90টা করে গ্যাস সিলিন্ডার ছিল। এখানে প্রচুর পরিমাণে গ্যাস তারা নিয়ে যেয়ে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে। মানিকগঞ্জে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশায় গ্রাহকরা। রাসেল আহমেদ, RTV। রাজধানীর নাখালপাড়ায় রেল লাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল থেকে বুলডোজার ও দেশীয় যন্ত্রপাতি দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে ধারাবাহিক এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানান রেলওয়ে পুলিশ। তবে বস্তি ঘরগুলো রয়েছে উচ্ছেদ অভিযানে আওতামুক্ত। রিপোর্ট করছেন ফখরুল ইসলাম। রাজধানীর নাখালপাড়ায় মঙ্গলবার সকাল থেকেই চলে রেল লাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। আতঙ্কিত বস্তিবাসী একে একে সরিয়ে নিচ্ছেন প্রয়োজনীয় আসবাব ও জীবনের শেষ সম্বলটুকু। এ সময় উচ্ছেদ করা হয় বাজার, ছোট ছোট দোকান সহ বিভিন্ন স্থাপনা। এর আগে মাইকিং করে স্থাপনা গুটিয়ে নিতে বলা হয়, তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় বস্তিঘরগুলো বেঁচে যায় উচ্ছেদ অভিযান থেকে। অবৈধ স্থাপনা যেগুলো নিরাপদে গাড়ি চলাচলের জন্য, সুষ্ঠুভাবে ট্রেন চলাচলের জন্য যেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং এই পদক্ষেপ চলবে। এটা যতদিন পর্যন্ত আমাদের অবৈধ স্থাপনা শেষ না হবে ততদিন পর্যন্ত চলবে। নাখালপাড়া থেকে বনানী পর্যন্ত চলবে রেল লাইনের দুপাশের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ধারাবাহিক এই অভিযান চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এখানে উচ্ছেদ অভিযানে আপনার পুলিশি দায়িত্বটা যেটা, অর্থাৎ বিভাগীয় রেলওয়ে স্টেট অফিসার, ওনার নির্দেশে আমরা পরিচালিত হচ্ছি। উনি যে ধরনের সাহায্য আমাদের কাছ থেকে কামনা করছেন আমরা সেটাই দিয়ে যাচ্ছি। এ সময় উচ্ছেদ করা স্থানগুলোতে আবারও কেউ যেন বসতে অথবা অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানোর কথা জানান রেলওয়ে পুলিশ। ফখরুল ইসলাম, RTV, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ লেখেন ভালো, তবে রাজনীতি করেন খারাপ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া দেশের ভিতরে ও তারেক জিয়া দেশের বাইরে বসে ইতিহাস বিকৃত করছেন। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একে খন্দকাররা বা অন্যরা যারা কথা বলছেন তারা কোন পক্ষ নিবেন তারা ঠিক করবেন। মনে রাখবেন, মওদুদ ভাই লেখেন ভালো কিন্তু রাজনীতি করেন খারাপ আর কি। সর্বোচ্চ করদাতা সিআইপি পুরস্কার দিবে সরকার, এমনটাই জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া করদাতাদের সংখ্যা বাড়াতেও তাগিদ দেন তোফায়েল আহমেদ। এদিকে মেলার উদ্বোধনের পরপরই ব্যাপক উৎসাহের সঙ্গে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন আয়করদাতারা। আয়কর কর্মকর্তারাও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তাদের সহযোগিতা করতে। ঢাকাবাসীর জন্য এই মেলা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। তিনি হবেন সম্মানিত ব্যক্তি এবং আমি আপনাদের এখানে ঘোষণা করছি, আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে তিনি যে ঘোষণা দিয়েছেন এবং যেটা সম্মানিত চেয়ারম্যান বলেছেন, আমি নিশ্চয়ই যারা বেশি কর দেয় তাদেরকে সিআইপি হিসাবে গণ্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীর উত্তরায় 2 ভাই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা 13 নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে বোন মুনমুন ও ভাই আলিমের লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যার ঘটনা বলে দাবি করা হয়েছে। তাদের মা বাসসের সাংবাদিক বলে জানা গেছে। বাবা মার ছাড়াছাড়ির পর থেকে 2 সন্তান বিষণ্ণ থাকত বলেও জানায় পরিবার। তবে ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় উত্তরা থানা পুলিশ। নিহত মুনমুন ও লেভেল শেষ করেছিল আর আলিম নবম বর্ষের ছাত্র ছিল। তবে এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি পরিবার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী মারা গেছেন, গুরুতর আহত হয়েছে আরও একজন। সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের বাইপাস সড়কে গাজীপুরগামী একটি ট্রাক ভুলতাগামী একটি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 4 যাত্রী মারা যান। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজন মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বেঙ্গল গ্রুপ ও আরটিভি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি এবং এফবিসিসিআই এর সাবেক প্রথম সহসভাপতি ও বিপিজিএমই এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের মা তাহেরা বেগম আজ সকাল 9:22 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 100 বছর। মরহুমার নামাজে জানাজা বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এক যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নড়াইলের লোহাগড়া পৌরসভার রাস্তাঘাটগুলো খানাখন্দে ভরা, নেই ড্রেনেজ ব্যবস্থাও, নেই পানি সরবরাহ ব্যবস্থা। এখনো বিদ্যুৎ পৌঁছেনি পৌরসভার সব এলাকায়। পৌরকর দিয়েও ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন না পৌরবাসী। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্য ছবিতে উজ্জ্বল ইসলামের রিপোর্ট। 2003 সালে 15 কিলোমিটার আয়তন নিয়ে যাত্রা শুরু করে নড়াইলের লোহাগড়া পৌরসভা। দেখতে দেখতে এক যুগ হলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এ পৌরসভায়। রাস্তাঘাটের বেহাল অবস্থা, নেই ড্রেনেজ ব্যবস্থাও, বিশুদ্ধ পানির সংকট তো রয়েছেই। সর্বত্র এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, নেই বিনোদন পার্কও। কোনো জায়গায় সাপ্লাই পানি নেই, সব হাতে কোন অবস্থা এখনো সে রাস্তাঘাটে লোকজন চলাচল করতে পারে না, অনেক জায়গায় বিদ্যুৎ নেই। নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় পৌর এলাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, দূষিত হচ্ছে পরিবেশ। নিয়মিত পৌরকর দিয়েও নাগরিকের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় ক্ষুব্ধ পৌরবাসী। নামমাত্রই পৌরসভা, বাস্তবে তো আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, অথচ আমরা তো ট্যাক্স টোকেন সবকিছুই পরিশোধ করতে হচ্ছে। বর্ষার সময় পানি জমা হয়ে যায়, কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা নাই। আর সরকারি বরাদ্দ না পাওয়াকে উন্নয়নের অন্তরালের বাধা বলে জানান পৌর মেয়র। সরকারের পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার কারণে ন্যূনতম পর্যায়ে কাজ করা সম্ভব হয়নি। পৌরসভার দুর্দশা লাঘবে কর্তৃপক্ষ এখনই যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই দাবি লোহাগড়া পৌরবাসীর। উজ্জ্বল ইসলাম, আরটিভি। কুড়িগ্রাম ও শেরপুরে বন্যায় নষ্ট হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। ক্ষতি হয়েছে আমন, আউশ ধান সহ বিভিন্ন ধরনের সবজি। এতে প্রায় 300 কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন কৃষকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন নোমান শিবলি। কুড়িগ্রাম জেলার 65টি ইউনিয়ন 16 দিনেরও বেশি সময় বন্যার পানিতে ডুবে থাকায় নষ্ট হয়ে গেছে 39,203 হেক্টর জমির ফসল। এতে প্রায় 2 লাখ কৃষক পরিবার 240 কোটি টাকার মতো আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। নতুন করে এসব জমিতে রোপা আমন চাষ করতে আর্থিক ও বীজ সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এখন বর্তমান মানুষ হচ্ছে হোক কালাই হোক ভাড়া লাগবে। 1 বিঘা জমি গাড়ি গেলে অন্তত 5-6 হাজার টাকা, আর মেশিন ভাড়া দেওয়া হয় 1000 টাকা। 8 বিঘা জমি আমার সম্পূর্ণ খেয়া গেছে। বন্যা পরবর্তী চাষাবাদে কৃষকদের কৃষি বিভাগ থেকে নতুন জাতের ধান, শাকসবজি, সরিষা, গম, মাসকলাই চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন প্যাকেজ গ্রহণ করার জন্য আমরা আগাম রবি ফসলের জন্য সরকারকে প্রস্তাব পাঠাইছে। এদিকে বন্যায় শেরপুরের 4টি উপজেলার প্রায় 6000 হেক্টর জমির আউশ, আমন ও সবজি ফসল নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় 47 কোটি টাকা। এতে ক্ষতিগ্রস্ত 28,000 পরিবার মানবেতর জীবনযাপন করছে। অনেক ক্ষতি হয়েছে, আউশ ধান চলে গেছে, ধান সব আদা পাওয়া হয়েছে, রেলের উঠে পানি গেছে। প্রচুর বন্যা হয়, তাহলে ফসলগুলো মোটামুটি আমরা ঘুরে নিতে পারতাম। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। যে সমস্ত জায়গায় আমার ধানের গোছা মারা গেছে সেইগুলি তারা গ্যাপ ফিটিং করে দিচ্ছে এবং নিচু এলাকাতে পুনরায় তারা ধান রোপণ করতেছে। কৃষকদের পুনর্বাসনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে বন্যার ক্ষতি অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নোমান শিবলি, আরটিভি।
ভোর 6টা থেকে রংপুর ঢাকা রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। রংপুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে হত্যার হুমকি দেয়া ও শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার এ ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এদিকে সিরাজগঞ্জের পৌর এলাকায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে ইমরান হোসেন নামে এক যুবক নিহতের প্রতিবাদে জেলা সদরে শেষ হয়েছে আধা বেলা হরতাল। বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট। টেলিমেডিসিন সেবা চালু করলো বর্ডার গার্ড বাংলাদেশ হাসপাতাল। আধুনিক চিকিৎসা সেবা দেশের সকল জেলায় পৌঁছানোর জন্যই বিজিবির এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে রাজধানীর পিলখানায় বিজিবির হাসপাতালে বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক শামসুর রহমান, উপপরিচালক তৌফিকুল হাসান সিদ্দিকী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিজিবির বিশেষজ্ঞ ডাক্তাররা চট্টগ্রামের সাতকানিয়ায় অসুস্থ একজন রোগীকে টেলিকনফারেন্সের মাধ্যমে চিকিৎসার পরামর্শ দেন। ঝিনাইদহের কালীগঞ্জের পাতিবিলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক ডাকাত। এ সময় পুলিশের 2 কনস্টেবল রেজা ও সঞ্জয় আহত হন। ভোরে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ব্রিজের কাছে রাস্তায় গাছ ফেলে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশও পাল্টা গুলি চালায়। আধা ঘন্টা বন্দুকযুদ্ধ চলার পর ডাকাত দল পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। একটি শাটার গান, 1 রাউন্ড গুলি ও 2টি রামদা উদ্ধার করা হয়। রূপালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদ সামনে রেখে লালমনিরহাটের গরুর হাটগুলো জমতে শুরু করেছে। জেলার দুরাকুটি হাটেই প্রতিদিন বেচাকেনা হচ্ছে প্রায় 5 কোটি টাকার গরু। তবে ভারতীয় গরুর আধিক্যে দেশি গরুর মালিকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। লালমনিরহাট থেকে স্টাফ রিপোর্টার হাসান উল আজিজের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। ঈদুল আজহা ঘিরে বেশ আগ থেকে জমতে শুরু করেছে লালমনিরহাটের গরুর হাটগুলো। বেশি জমজমাট জেলার সীমান্তবর্তী দুরাকুটি হাট। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা গরু কিনতে আসছেন এখানে। তুলনামূলক কম দামে গরু পাচ্ছেন তারা। বিক্রি বেশি হয় খুশি বিক্রেতারাও। দাম খুবই হালকা, কিনা বেচা খুবই ভালো হচ্ছে, রেট কম, বেচাকেনা ভালো হচ্ছে। তো এখানে গরুর দাম অনেক কম। আমরা এই গরুগুলা আমাদের দিক নিয়ে যাই, দাম আমরা বেশি পাই। তবে স্থানীয় কৃষক ও খামার মালিকদের অভিযোগ, ভারতীয় গরুর প্রভাবে দেশি গরুর দাম কম পাচ্ছেন তারা। ভারতীয় গরু ঢোকার কারণে এটার দাম এখন কম, পোষা গরুর দাম কম। আর বর্তমানে এবার ভারতীয় গরুর বেশি ঢোকার কারণে আমার এই গরুর দাম বলতেছে 60,000, 70,000। হাটের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জাল টাকা শনাক্তে আধুনিক যন্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। হাটে ইজারাদারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রাখা হয়েছে। ক্রেতা বিক্রেতাদের সমন্বয়ে কোরবানির গরুর বাজার এবার স্বাভাবিক থাকবে বলে আশা লালমনিরহাটবাসীর। রাসেল আহমেদ, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পশ্চিমে ও মাউন্ট সিনজারে ইসলামী স্টেট IS যোদ্ধাদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরাকি বাহিনীর সমর্থনে এবং IS যোদ্ধাদের হামলা থেকে সরকারি বাহিনীকে সামাল দিতে সামরিক জেট বিমান থেকে এই প্রথম তাদের অবস্থানে সরাসরি বোমা হামলা শুরু করলো মার্কিন বাহিনী। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার IS দমনে বিমান হামলার পরিসর বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালানো হয়। এর আগে সোমবার ফ্রান্সে IS কে মোকাবেলায় ইরাকের সহায়তার জন্য বিশ্বের 30টি দেশ প্রতিশ্রুতি দেয়। তবে ওই আলোচনায় প্রতিবেশী ইরানকে না ডাকায় ভীষণ ক্ষোভ জানিয়েছে ইরাক। স্কটল্যান্ডকে ব্রিটেনের সঙ্গে থেকে যেতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের আগে সোমবার সেখানে গিয়ে স্কটিশদের প্রতি উদাত্ত এ আহ্বান জানান তিনি। এ সময় ক্যামেরন সতর্ক করে বলেন, ভাঙন হলে বেদনাদায়ক বিচ্ছেদের মতো হবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি প্রজন্মের স্কটদের জন্য নয়, বরং তাদের সন্তান, নাতি নাতনি এবং তার পরবর্তী প্রজন্মের জন্যও। গণভোটে না জয়ী হলে স্কটল্যান্ডে আয়কর এবং ব্যয়ের ক্ষেত্রে আরও ক্ষমতা দেওয়ার অঙ্গীকার করেন ক্যামেরন। শুধু ক্যামেরনই নন, স্বাধীনতা ছেড়ে দিলে স্কটল্যান্ডের হাতে আরও ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের আরও দুই প্রধান রাজনৈতিক দলের নেতা এড মিলিব্যান্ড এবং নিক ক্লেগ। ইরান সরকারের বিরুদ্ধে নতুন দুটি পারমাণবিক ক্ষেত্র পরিদর্শনে অসহযোগিতার অভিযোগ করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান ইউকিয়া আমানো। সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে সংস্থার তদন্ত দলকে সব ধরনের সহযোগিতার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তা না করলে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে IAEA প্রতিবেদন জমা দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেন আমানো। ইরানের বিরুদ্ধে অনেকদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। তবে তেহরান বারবার ওই অভিযোগ অস্বীকার করলেও IAEA ইতিমধ্যে প্রায় 1000 পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছে, যাতে দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়াসের প্রমাণ রয়েছে বলে জানা গেছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমা অভিযোগ খতিয়ে দেখতে দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছে IAEA। এবার মার্সেল খেলার খবর। সেন্ট লুসিয়া টেস্টের প্রসঙ্গ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে 427 রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেটে 208 রান নিয়ে দিন শেষ করে রামদিন বাহিনী। 63 রানে শিবনারায়ণ চন্দ্র পল ও 43 রানে অপরাজিত থাকা জার্মেন ব্ল্যাকউড শুরু করবেন চতুর্থ দিনের খেলা। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা 380 রানের বিপরীতে 161 রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। তৃতীয় দিনে মাহমুদুল্লাহ 53 রানে ফলো অনের লজ্জা থেকে রক্ষা পায় মুশফিক বাহিনী। আজ থেকে মাঠে গড়াচ্ছে 2014-15 মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর মৌসুমের প্রথমেই নিজ নিজ ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ সুইস ক্লাব FC বাসেল। আর ইদুনা পার্কে আর্সেনাল খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত 1:15 শুরু হওয়া ম্যাচ দুটো সরাসরি দেখাবে 10 অ্যাকশন। মৌসুমের শুরু থেকে ধুঁকছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় শেষ 3 ম্যাচে মাত্র একটি জয়ে 3 পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চাইতে 6 পয়েন্ট পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন অবস্থায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটিকেই ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে দেখছেন রোনালদো বেনজেমারা। এদিকে আর্সেনালের জন্যও আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগে এই মৌসুমের 4 ম্যাচে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছেন আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ঘুরে দাঁড়াতে আজকের এই ম্যাচে তাই জয়ের বিকল্প ভাবতে চাইছে না গানাররা। এবার একটি মানবিক আবেদন। ভুল চিকিৎসায় এক চোখ হারানো শিশু রোমানার আরেক চোখেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা বলছেন, দ্রুত আরেক চোখের চিকিৎসা শুরু করা না গেলে অবুঝ শিশুটির 2 চোখের আলোই নিভে যেতে পারে। জানাচ্ছেন নুসরাত জাহান সিন্তি। 2011 সালে ভুল চিকিৎসার বলি হয় 6 বছরের রোমানা। চিকিৎসকের দেয়া একটি ভুল ওষুধ কেড়ে নেয় শিশুটির এক চোখের আলো। ভালো ছিল অন্য চোখটি, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নষ্ট চোখের প্রভাবে ভালো চোখটিও সংক্রমিত হতে থাকে। আমার চোখে অনেক ব্যথা করে, রাত্রে ঘুমাইতে পারি না। সন্তানের চোখ সারিয়ে তুলতে 3 বছর ধরে দেশ বিদেশের চিকিৎসকের শরণাপন্ন হয়েও কাজ হয়নি। এই অবস্থায় আরেক চোখে সংক্রমণ দেখা দেয় দিশেহারা রোমানার বাবা মা। প্রতিদিনই ব্যথা থাকে, কিন্তু মাঝে মাঝে এরকম ব্যথা উঠে তো সামলানো যায় না। বাংলাদেশে এমন কোনো ডাক্তার নাই আমি তার চিকিৎসা করানোর জন্য সে জায়গায় করাইনি। সর্বশেষ ডাক্তাররা শঙ্কর নেত্রালয়ে রিফার করে দিয়েছে, কিন্তু এখন তো আমার সেরকম অর্থনৈতিক অবস্থা নাই। সবাই যদি এতটুকু সাহায্য করে হয়তো আমার রোমানা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। রোমানাকে সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যাংক হিসাব নম্বর 147-103-32394, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখা, ঢাকা। ফোন 019
13739195। বাংলাদেশের মানুষের প্রতি আমি এই বিশ্বাসটাও করি যে বাংলাদেশ। নুসরাত জাহান সিনথি, RTV, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বন্ধ করা যাচ্ছে না সাইবার অপরাধ, রেহাই পাচ্ছে না রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সেলিব্রিটিরাও, নেওয়া হচ্ছে না ব্যবস্থা। মানিকগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলা, আহত পৌর মেয়র সহ 20, প্রতিবাদে কাল শহরে সকাল সন্ধ্যা হরতাল। পঞ্চম দিনেও রেল লাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আজ চলে নাখালপাড়ায়, 29 সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা। এবং রাজধানীর উত্তরায় সাংবাদিকের 2 সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার দাবি পরিবারের, বলছে পুলিশ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। এছাড়া ইন্টারনেটে দেখতে ভিজিট করুন rtvonline.com/news। ধন্যবাদ সবাইকে, RTVর সাথেই থাকুন।